নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে দুখানা পর পর গ্রেপ্তারি নিয়ে কথা বলবো। আজকে প্রাথমিকভাবে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রথম উইকেট ডাউন। দ্বিতীয়ত একদম সরাসরি আজকে একটু আগে গ্রেপ্তার হয়েছেন গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষ নামে যে সংগঠন, তার সাধারণ সম্পাদক নিজেকে যিনি পরিচয় দিতেন। এই দুটো গ্রেপ্তারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বদলানোর পর এই দুটো গ্রেপ্তারি এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রথমটা একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তার শিকড়ে বসে থাকা রীতিমতন পৌর নিয়োগ, সেই ক্ষেত্রে দুর্নীতি করা সুজিত বসু, রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী, একদম শ্রীভূমি পুজো যার হাত ধরে রীতিমতন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তেমন দাবি করতেন তৃণমূল কংগ্রেস নেতারা। যেখানে রীতিমতন আমরা দেখতে পেয়েছি সুজিত বসুকে কেন্দ্র করে তারকারা ঘিরে থাকতেন। শ্রীভূমি মানেই একটা বিশাল পুজো, কখনো বুর্জ খলিফা হচ্ছে, সেখানে মানুষজন স্ট্যাম্পেড হয়ে যাচ্ছে, কখনো অন্য ধরনের কোনো শিল্প কারুকার্য হচ্ছে, সেখানে মানুষ একদম স্ট্যাম্পেড হয়ে যাচ্ছে। কিন্তু সেই সুজিত বসু শ্রীভূমি থেকে শ্রীঘরে কিভাবে তার যাত্রাটা সম্পন্ন হলো, সমস্তটা বিস্তারিত বলবো আপনাদের। ঠিক তেমন ভাবেই গর্গ চট্টোপাধ্যায়, যিনি একদম রীতিমতন বিভিন্ন সময় বলে বেড়াতেন আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, সেই গর্গ চট্টোপাধ্যায় এই মুহূর্তে শ্রীঘরে। তার কারণ তার বিরুদ্ধে একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের বিরুদ্ধে একদম মন্তব্য তিনি করেছিলেন, প্ররোচনামূলক মন্তব্য সেটা যেমন করেছিলেন। এখন যা খবর পাওয়া যাচ্ছে, গর্গ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করতে গিয়ে তার বাড়ি থেকে কার্তুজ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। সুতরাং সামগ্রিকটা মিলিয়ে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো প্রেক্ষাপট। সরকার বদলের পরেই একদম কঠোর হাতে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে পশ্চিমবঙ্গে। যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন, ঠিক সেইভাবেই কাজ করছে। সমস্তটা বিস্তারিত বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে। সুজিত বসু আপনারা জানেন যে একদম পরিচিত মুখ। একদম প্রথম জীবনে যা খবর পাওয়া যায়, তিনি একটি রোলের দোকান চালাতেন এবং তার পরবর্তীতে হয়ে ওঠেন সুভাষ চক্রবর্তী, সিপিআইএম এর নেতা সুভাষ চক্রবর্তী, তার একদম খুব ঘনিষ্ঠ ছায়া সঙ্গী। এবং তার পরবর্তীতে যেই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন শুরু হয়, সেই সময় থেকে তার রাজনীতিরও পথ পরিবর্তন তিনি করেন এবং একদম সরাসরি তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তার পরবর্তীতে 2011 থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি এবং সেই ফিরে তাকে তাকাতে হলো 15 বছর পর, যখন সরকার পড়ে গেল। কারণ বলছি কেন এই কথা, তার কারণ হচ্ছে একদম কয়েকদিন আগে পর্যন্ত সুজিত বসুকে রীতিমতন এনফোর্সমেন্ট ডাইরেক্টর বারংবার নোটিশ পাঠিয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করবে। এইগুলো কিন্তু টালবাহানা করে ভোটের মধ্যে তিনি কাটিয়ে দিয়েছিলেন, সম্পূর্ণ ইগনোর করেছিলেন। এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে গতকাল তাকে যেতে হয়, সুজিত বসুকে এবং তার ছেলেকে সমুদ্র বসুকে। এই দুজন যান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সিজিও কমপ্লেক্সে। সেখানে টানা 10 ঘন্টার বেশি তাদেরকে জেরা করা হয় এবং জেরা করার পরবর্তীতে যখন পুলিশ দেখতে পায়, যখন ইডির কর্তারা দেখতে পায় যে তার কথার মধ্যে অসঙ্গতি রয়েছে, অসঙ্গতি থাকবেই, দুর্নীতি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাদের মাধ্যমে সংগঠিত হয়েছিল, সেই দুর্নীতির প্রভাব তো তার কথাবার্তার মধ্যে থাকবেই। এবং সেই জায়গা থেকে যখন একদম ইডির আধিকারিকরা দেখতে পায় যে তার কথা কোথাও গিয়ে মিলছে না এবং তার সম্বন্ধে যা অভিযোগ উঠে আসছে, মারাত্মক কিছু অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে যা খবর আমাদের কাছে, একদম সরাসরি তিনি কোভিড যখন চলছিল, তখন তার যে রেস্টুরেন্ট রয়েছে, বাইপাসের ধারে যে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে সেই রেস্টুরেন্টের যে অ্যাকাউন্ট, সেটার ভিত্তিতে 2,20,00,000 টাকা ঢোকে কোভিড চলাকালীন যখন রেস্টুরেন্ট বন্ধ, যখন সমস্ত ব্যবসা বন্ধ, তখন 2,20,00,000 টাকা কিভাবে অ্যাকাউন্টে ঢুকতে পারে, এইটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। এবং সেখানে আইটিআর তিনি ফাইল করেছিলেন, সেখানে একটা অসঙ্গতি, সেখানে একটা অসংলগ্ন বিষয় থেকেছিল বলেই কিন্তু ইডির কর্তার সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে ইডি তাকে হেফাজতে রাখতে চায়, কারণ তিনি এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, তিনি প্রভাব খাটাতে পারেন এভিডেন্স ট্যাম্পার করার জন্য। তাই জন্য ইডি তাকে হেফাজতে রাখতে চায় এবং তাকে কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে। এবং এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রথম উইকেট, তেমনই কিন্তু বলছেন সংশ্লিষ্ট মহল। তার কারণ এই মুহূর্তে একের পর এক নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং তাদেরকে টিকিট দেওয়া হয়েছিল। আবারও 2026-এ আমরা দেখতে পেয়েছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিককে
একদম সরাসরি জেল খেটে বেরিয়ে আসতে হলো সেই জ্যোতিপ্রিয় মল্লিককে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার টিকিট দিলেন, শুধু তাই নয়, তিনি বললেন আমার ইউনিটে আমার যতজন মন্ত্রী সবার মধ্যে সবচেয়ে ভালো কাজ করেছে বালু, এবং সেই জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু আবারও টিকিট দেওয়া হলো। আমরা দেখতে পেয়েছিলাম সুজিত বসু, তার নামে একাধিক অভিযোগ বিভিন্ন সময় উড়ে আসতো, কিন্তু সেই সুজিত বসুকে আবারও টিকিট দেওয়া হয়েছে। তো সেই শ্রীভূমির যে পুজোর কর্ণধার, তাকে কেন আবারও টিকিট দেওয়া হলো, এই প্রশ্ন যেমন উঠবে, ঠিক তেমন ভাবে এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে সুজিত বসু তিনি তো শুধুমাত্র সবে শুরু। এই মুহূর্তে এর পরবর্তীতে আরো বহু নাম ক্রমশ প্রকাশ্য, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হবে। অর্থাৎ কোথাও গিয়ে সরকার পশ্চিমবঙ্গবাসীকে ঠিক যেমন ভাবে একটা পরিকল্পনা দিয়েছিল যে সঠিকভাবে সরকার চলবে, দুর্নীতির কথা আমরা ভুলে যাব না, প্রত্যেকটা চুনকার হিসাব হোক, একদম খুঁজে খুঁজে বের করে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে রীতিমতন আমরা ব্যবস্থা নেব, সেই জায়গাগুলো একদম কিন্তু গ্রহণ করা হচ্ছে। এবং এর সাথে সুজিত বসুর বিরুদ্ধে বহু অভিযোগ উঠে এসেছে। পৌর নিয়োগ দুর্নীতি, মানে পৌরসভায় যে নিয়োগ হয় সেই ক্ষেত্রে 150 জনেরও বেশি মানুষকে তিনি ইরেগুলার ভাবে ঢুকিয়েছেন, তেমন একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে। জমি কারুর থেকে নিয়ে নিয়েছেন, সেই বাড়ির 2-3 জন প্রার্থীকে একদম সরাসরি তিনি চাকরি দিয়ে দিয়েছেন, টাকা দেননি। অর্থাৎ সেই প্রাচীন আমলে আমাদের ফিরে যেতে হয়, বিনিময় প্রথা, মানে দুর্নীতিটাকে কোন পর্যায়ে তারা নিয়ে যেতে পারেন। সত্যি আমরা এই মুহূর্তে যত দেখি তত অবাক হই এই সামগ্রিক প্রেক্ষিতে। এবং অবশ্যই এই সবের বিরুদ্ধেই তো মানুষ ভোট দিয়েছিলেন, এই সবের বিরুদ্ধেই মানুষ একদম সরাসরি 23 তারিখ 29 তারিখ ভোট দিয়ে সরকার বদল করেছে, এবং সেটার প্রভাব প্রথম যার উপর পড়লো, হেভি ওয়েট একদম বলা যেতে পারে, তিনি কিন্তু সুজিত বসু। এবার আসি একটু গর্গ চট্টোপাধ্যায়ের কথায়। গর্গ চট্টোপাধ্যায় আমরা দেখতে পাই 2017 সালে অত্যন্ত বলতেই হবে তিনি নতুন করে একটা আন্দোলন তৈরি করেন, এবং আন্দোলনটা কিসের ভিত্তিতে? আন্দোলনটা হচ্ছে বাঙালি এবং বাংলা পক্ষ হিসাবে তিনি তৈরি করেন, এবং স্টাইলটা অনেকটা ছিল মহারাষ্ট্রের শিবসেনার মতন তৈরি করা। কিন্তু সেটা তৈরি করতে গিয়ে গর্গ চট্টোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় যেভাবে ভারতীয় জনতা পার্টিকে অপোজ করেছিল, সেটাও কি কোথাও গিয়ে খুব একটা সমীচীন? আচ্ছা, সেটাও নয় সমীচীন ধরা গেল, কিন্তু এই মুহূর্তে সরাসরি যে কথাটা তিনি বলেছেন যে ইভিএম নিয়ে, ইভিএম সম্পূর্ণভাবে কোথাও কারচুপি করা হচ্ছে, ইভিএম সংক্রান্ত বিষয় তার যে অভিযোগ তিনি করেছিলেন সেগুলো নিয়েই কিন্তু এই মুহূর্তে একটা অভিযোগ একদম সরাসরি করা হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের সাইবার সেল তাকে গ্রেপ্তার করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা, সাইবার সেল গ্রেপ্তার করে তার বাড়ি থেকে কার্তুজ উদ্ধার করে। কেন তার বাড়িতে কার্তুজ থাকবে? তার যা একদম কোয়ালিফিকেশন সেই অনুযায়ী তিনি পিএইচডি করে এসেছেন, এবং তার পরবর্তীতে তিনি একটা জায়গায় প্রফেসর হিসেবে নিযুক্ত ছিলেন। কার্তুজ থাকবে কেন, এই প্রশ্নটা এই মুহূর্তে ওঠে। এবং যেভাবে একদম বাংলার অস্মিতা রক্ষা করার জন্য তারা রাস্তায় সেই সংগঠনটি বেরোতো, এবং সরাসরি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যারা অন্যান্য রাজ্য থেকে আসতো, উত্তরপ্রদেশ, বিহার কিংবা ঝাড়খণ্ড, যে কোনো জায়গা থেকে পশ্চিমবঙ্গে কাজ করতে আসতো, তাদের যেভাবে হেনস্থা করেছে বাংলা পক্ষ, সেগুলো কিন্তু অবশ্যই বেশ খানিকটা দৃষ্টিকটুই বটে। এবং বাঙালি অস্মিতার সঙ্গে সেটা ঠিক কতটা যায় আমরা সত্যিই জানি না এই মুহূর্তে। তবুও সেগুলো নিয়ে কিন্তু বক্তব্য নয়, বক্তব্য যে মূল জায়গাটায় গর্গ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট, তার প্রসঙ্গে মূল যে জায়গাটায় বক্তব্য, সেটা হচ্ছে যে তিনি প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন ভোটের আগে, এবং সেই প্রেক্ষিতে কলকাতা পুলিশের সাইবার সেল তাকে কিন্তু গ্রেপ্তার করল। আরেকটা প্রশ্ন তো উঠছেই যে এই ধরনের একজন মানুষ যিনি একটা সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দেন, তার বাড়ি থেকে কার্তুজ কেন পাওয়া যাবে? তার বাড়িতে কার্তুজ কি করছিল? তিনি কেন কার্তুজ রেখেছিলেন? এই প্রশ্নগুলো এই মুহূর্তে ওঠে। আপনাদের সবার সামনে এই মুহূর্তে দুটো গ্রেপ্তারি সম্বন্ধে আমরা খবর রাখলাম, এবং 4 তারিখ সরকার তৈরি হওয়ার পরেই প্রথম যে কথাটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কোনো রকমের কোনো দুর্নীতি কিংবা কোনো রকমের কোনো আপোষ আমরা করব না, এগুলো কিন্তু কঠোরভাবে আইনের শাসন এখন থেকে চলবে, সেটার কিন্তু প্রাথমিক প্রতিফলন আমরা কোথাও দেখতে পাচ্ছি। অবশ্যই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে সদর কার্যালয়, সেটা কালীঘাট হতে পারে, সেটা কামাক স্ট্রিট হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু এই মুহূর্তে একটা হৃদকম্পন শুরু হয়েছে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং অবশ্যই যারা বাংলা পক্ষের সমর্থক তাদের জন্যও কিন্তু বেশ খানিকটা এই মুহূর্তে চাপের পরিস্থিতি। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টপ টু
বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বলুন যে তৃণমূল কংগ্রেস নেতা এবং তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি সেই সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত কি কি অভিজ্ঞতা সঞ্চিত হয়ে রয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে কোনো না কোনো প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ।